আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে জানিয়ে দিব বিস্তারিত। হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে জানিয়েছেন ইরান। অন্যদিকে গাজা যুদ্ধে 700 ইহুদিবাদী সেনা নিহত এবং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপে ইইউর প্রতি আহ্বান মিডিয়া গ্রুপগুলোর। অন্যদিকে ইউক্রেনের মারাত্মক রুশ হামলা, ইউরোপের সাহায্য চাইলেন জেলেনস্কি। আরো জানাবো ইউক্রেনের হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা এবং সবশেষ জানিয়ে দিব ফের উত্তাপ মধ্যপ্রাচ্য। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে জানালেন ইরান। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে আবারও ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি ওনমের সঙ্গে এক ফোনালাপে তেহরানের এ প্রত্যয় ঘোষণা করেন। রোববার রাতে অনুষ্ঠিত ওই ফোনালাপে আরকচি বলেন, তেহরানে ইসরায়েলি সন্ত্রাসী হামলার জবাব হবে এবং অন্তত হিসাব নিকাশ করে সে হামলা চালানো হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানায়, ইসরায়েলি যুদ্ধের বিস্তার চাইলে আমরা যুদ্ধ সরিয়ে পড়ুক তা চাই না, যদিও সেরকম কোনো কিছুর ভয় আমাদের নেই, সাইয়েদ আব্বাস আরকচি বলেছেন। আন্তোনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন এবং তাদের দুজনের দীর্ঘ ফোন আলাপের আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। গত দুদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আব্বাস আরকচিকে টেলিফোন করেছেন সেসব দেশের মধ্যে রয়েছে মিশর, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স ও ব্রিটেন। গাজা যুদ্ধে 700 ইহুদিবাদী সেনা নিহত। এই বাহিনীর চলমান গাজা যুদ্ধে তাদের আরো 2 সেনা হতাহতের খবর দিয়েছে। পাসটুডে ফার্সি জানাচ্ছে, গাজাস হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর 202 ব্রিগেড এক সেনা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। এর ফলে তেল আবিবের ঘোষণা অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধ নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা 700 জনে পৌঁছেছে। এদের মধ্যে 337 জন নিহত হয়েছে গাজা স্থল আগ্রাসন শুরু হওয়ার পর এবং উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায়। উল্লেখ্য, ইহুদিবাদী সেনারা গাজা হামাস যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তাদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ইসরায়েলি বাহিনী এর মধ্যে গাজা নিজেদের পরাজয় ঢেকে রাখতে চায়। সেই সঙ্গে ইহুদিবাদী বসতি স্থাপনকারী পক্ষ থেকে দখলদার সেনারা যে রাজনৈতিক চাপের মুখে রয়েছে তা হ্রাস করাও এই লুকোচুরি খেলার অন্যতম প্রধান লক্ষ্য। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালে 7 অক্টোবর থেকে পশ্চিম দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নিরাপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে। গাজা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত অন্তত 40,000 ফিলিস্তিনি শহীদ ও 92,000-এর বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী ও শিশু। 1971 সালে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের পরিকল্পনা এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মধ্যে ইসরায়েল প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় এবং 1948 সালে আনুষ্ঠানিকভাবে অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপে ইইউর প্রতি আহ্বান মিডিয়া গ্রুপগুলোর। বিশ্বের প্রায় 60টি গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা সোমবার ইসরায়েলের সাথে একটি সহযোগিতা চুক্তি স্থগিত করে এবং গাজা সাংবাদিকদের গণহত্যা অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে। গ্রুপগুলো এক যৌথ বিবৃতিতে বলা হয়, হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বেশ কিছু সংখ্যক সাংবাদিক নিহত এবং বারবার সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে রিপোর্ট উইদাউট বর্ডার এবং অন্যান্য 59টি সংস্থা ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা চুক্তি স্থগিত করতে এবং নিষেধাজ্ঞা আরোপ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে। আগামী 29শে আগস্ট ব্রাসেলে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রাক্কেলে এমন আহ্বান জানানো হলো। বিবৃতিতে আরো বলা হয়, 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের
আক্রমণের পর থেকে গাজা উপত্যকা তেল আবিবের ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা বিগত কয়েক দশকের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়। এতে আরো বলা হয়, 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে 130 জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে 30 জন তাদের দায়িত্ব পালন করার সময় প্রাণ হারান। এই সময়ে লেবাননের 3 জন এবং ইসরায়েলের 1 জন সাংবাদিকও নিহত হয়েছেন। ইউক্রেনে মারাত্মক রুশ হামলা, ইউরোপের সাহায্য চাইলেন জেলেনস্কি। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের মারাত্মক রুশ বিমান হামলার প্রেক্ষিতে সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়া বাহিনীর সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি এদিন সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলো F-16 যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একসঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনের আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটেছে তা রক্ষার জন্য আরো অনেক কিছু করতে পারতাম। এই সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলকে মার্কিন সহায়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, যদি এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্যে এত ভালো কাজ করে থাকে তাহলে ইউরোপীয় এই কাজ করা উচিত। জীবনের মূল্য সর্বোচ্চ একই রকম হওয়া উচিত। তিনি এ সময় ইউক্রেনের মিত্রদের আবারও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিধিনিষেধ প্রত্যাহার করতে অনুরোধ করেন, কিয়েভে যা রুশ ভূখণ্ডের গভীর হামলা চালাতে ব্যবহার করতে চায়। জেলেনস্কি বলেন, এই অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অংশীদারি আমাদের সাহায্য করার ক্ষমতা আছে। সূত্র আল আরাবিয়া। ইউক্রেনে হোটেল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা। ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হোটেল ক্ষেপণাস্ত্র হামলা বার্তা সংস্থা রয়টার্সের এক নিরাপত্তা উপদেষ্টা নিহত হয়েছেন। গত শনিবার এই হামলার ঘটনা ঘটে। রয়টার্স গতকাল রোববার এই তথ্য জানিয়েছে। রয়টার্স বলেছে, যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে রয়টার্সের সহকর্মী ইউক্রেনের ক্রোমাতোরাঙ্কে সাইফার হোটেলে অবস্থান করছিল। সেখানে শনিবার রাতে হামলার সংবাদ প্রতিষ্ঠানটি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিহত হয়। হামলায় আহত হয়ে রয়টার্স 2 সাংবাদিক হাসপাতালে আছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, তবে অপর 3 সাংবাদিক নিরাপদে আছে। দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় শহর ক্রামাতোরস্ক শহরটি প্রায় মানবিক সহকর্মী ও বিদেশি সাংবাদিকদের ঘাঁটি হিসেবে ব্যবহার হয়। নিহত ওই নিরাপত্তা উপদেষ্টার সম্পর্কে রয়টার্স বলেছেন, বিশ্বের নানা প্রান্তের সংবাদ সংগ্রহের সময় আমাদের অনেক সাংবাদিককে নিরাপদে রাখতে তিনি সহায়তা করেছেন। তিনি ছিলেন একজন প্রিয় সহকর্মী ও বন্ধু। ইউক্রেনের কৌঁসুলিরা বলেন, হোটেলটিতে গত শনিবার রাত 10:35 দিকে একটি রুশ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হোটেল ও এর আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছে। 2022 সাল থেকে ইউক্রেনের রুশ হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কিছুর জন্য সন্ত্রাসী দেশটির উপর বিশেষ চাপ দেওয়া বন্ধ করা অবশ্যই উচিত হবে না। গত শনিবার ইউক্রেন জুড়ে রাশিয়া হামলা 18 জন বেসামরিক মানুষ। ফের উত্তাপ মধ্যপ্রাচ্য। ইসরায়েলের সামরিক বাহিনী ও ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলা যে ঘটনা ঘটেছে সেটি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এমন একটি সময় হামলার এই ঘটনাটি ঘটল যখন গাজা যুদ্ধবিরতির লক্ষ্য ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধবিরতি বিষয়ে শীঘ্রই কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশাও প্রকাশ করা হয়েছিল, কিন্তু রোববারের ঘটনার পর যুদ্ধবিরতি সেই প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। এছাড়াও ওই হামলার মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িত পড়ার দ্বারপ্রান্তে রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। যদিও গত 7 অক্টোবর পর দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলা ঘটনা ঘটতে দেখা গেছে। সর্বশেষ রোববার ভোরে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি করেছে যে তাদের উপর রকেট হামলা চালানোর জন্য হিজবুল্লাহর প্রস্তুতি নিচ্ছিল, সেই কারণে নিজেদের স্বার্থে আগাম সতর্ক হিসেবে বিমান হামলা চালানো হয়েছে।